So very good evening to all of you. সবাই জুড়ে যাও তাড়াতাড়ি। গুড ইভিনিং, সবাই শুনতে পারছো আমাকে ঠিকঠাক সবাই? ওকে, আর স্টুডেন্ট জুড়ে যাক আমাদের সাথে। সো ভেরি গুড ইভিনিং সবাইকে। এখন শুনতে পারছো আশা করি সবাই সাউন্ড ওকে। হুম, তো আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা আমরা সেশন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ ইকোনমি নিয়ে আমরা আলোচনা করব, তাই তো? পিপিটিটাকে একবার শেয়ার করে নেই। সবাই পিপিটিটা ঠিকঠাক দেখতে পারছো? ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি, আশা করি পিপিটিটা সবাই ঠিকঠাক দেখতে পারছো। ইয়েস, ওকে। চারোদিকে টাকায় টাকা। আচ্ছা, যাদের যে কোনো সমস্যা, কেউ দেখতে পারছো না, বা কারো হ্যাজি আসছে, বা কারো সাউন্ড শোনা যাচ্ছে না, ঠিক আছে, তারা রিজয়েন করো। অলওয়েজ আমি একটাই কথা বলবো, যাদের কোনো সমস্যা হচ্ছে প্লিজ রিজয়েন। সবাই রিজয়েন করতে পারো, যারা যারা যাদের যাদের প্রবলেম হচ্ছে। ইফ ইউ ফেস এনি প্রবলেম, প্লিজ রিজয়েন। ঠিক আছে, যারা যারা প্রবলেম ফেস করছো তারা অল্প রিজয়েন করবে। ওকে, সো লেটস স্টার্ট। আজকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ইকোনমি যথেষ্ট সুন্দর একটা ক্লাস। না না পারমিতা, এরপরে আমার আরো দুটো ক্লাস আছে। 7টা থেকে একটা আছে, 9টার থেকে একটা আছে। এরপরে আরো দুটো ক্লাস আছে। আজকে আমার অবস্থা খুব খারাপ। ওকে, হোয়াট এভার। তো ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি, তো আমরা আজকে যে সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করব, যে টপিকটাকে নিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টালস অফ ইন্ডিয়ান ইকোনমি, বা বলতে পারো বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। বাট ফার্স্ট অফ অল, আমি সাবজেক্টটাকে আলোচনা করার আগে, বা কোন একটা টপিককে আলোচনা করে ডিসকাস দ্য বেসিক এলিমেন্টস অ্যান্ড দ্য অ্যাবাউট দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য সিলেবাস, আমি তো সবসময় প্রথম অবস্থায় যে বিষয়টা নিয়ে সবসময় আমি আলোচনা করি যে কোনো একটা টপিক শুরু করার আগে, তো সেম একইভাবে আজকেও আমি প্রথমে সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করব, সিলেবাসটাকে নিয়ে আলোচনা করব, এক্সামে কি ধরনের প্রশ্ন আসে সেটাকে একটু আলোচনা করে দেন আমরা মুভ করব আমাদের টপিকে। ঠিক আছে, সবাই যদি প্রস্তুত, একবার সবাই থামস আপ পাঠিয়ে দাও, বাস। সবাই যদি প্রস্তুত, একবার সবাই থামস আপ পাঠিয়ে দাও। একদমই তাই, কোনো ভয় থাকবে না আজকের পরের থেকে। ওকে, তো ফার্স্ট অফ অল, ইম্পর্টেন্স অফ দিস সাবজেক্ট, এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা কি দেখো। সাবজেক্টের ইম্পর্টেন্স যদি আমি কথা বলতে যাই, এই সাবজেক্টের ইম্পর্টেন্স হচ্ছে যে সাবজেক্টটা হচ্ছে হাই নাম্বার অফ কোয়েশ্চেন। এই সাবজেক্টটার থেকে যথেষ্ট বেশি পরিমাণে কোয়েশ্চেন আমরা দেখতে পারি সাধারণত পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি ডাব্লিউবিসিএস এর, ডাব্লিউবিসিএস 2019-এর যদি পরীক্ষার পেপারটা যদি দেখো, কেউ 9 ফেব্রুয়ারিতে যেটা এক্সাম হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 8 কোয়েশ্চেন এসেছিল, যেখানে মানে আমি বলতে পারি যে তোমার মডারেট লেভেলের কোয়েশ্চেন এসেছিল, মানে খুব একটা হাই লেভেলের কোয়েশ্চেন কিন্তু আসেনি। মানে ইকোনমিক্সটা 0 to 50, আমরা বলতে পারি 70%, 70 লেভেল পর্যন্ত হয়তো কোয়েশ্চেন এসেছিল। ঠিক আছে,
এবং কোশ্চেন আস্কড অন ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড দ্য বেসিক্স অফ ইকোনমিক্স। এবং প্রশ্ন কোথা থেকে হয়? প্রশ্ন হয় বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমির থেকে প্রশ্ন হয়, এবং ইকোনমিক্সের যে কনসেপ্টগুলি লাইক থিওরিজ বা কিছু বেসিক থিংস সেগুলি থেকে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলি হয়। এবং এই সাবজেক্টটা কোয়েশ্চেন্স ফ্রম দ্য ডাইনামিক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্ট্যাটিক পার্ট, এবং কোয়েশ্চেন কিন্তু ডাইনামিক পার্ট থেকেও থাকে এবং স্ট্যাটিক ফ্র্যাকচুয়াল ইনফরমেশন থেকেও কিন্তু থাকে। তো এটা আমাদেরকে প্রথম অবস্থায় বুঝে নিতে হবে, ঠিক আছে? এবার যদি আমরা আলোচনা করি আমাদের এই ইকোনমিক সাবজেক্টটার যেটা সিলেবাস, মোরলেস দেখো, আমি বলবো যে আমাদের যদি ডাব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজ এর যদি আমরা পেপারটা দেখি, সব থেকে ইম্পর্টেন্ট তো আমরা বলতে পারি হিস্ট্রি, কারণ হিস্ট্রিতে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট একটা আলাদা রোলই প্লে করছে। তারপরে সেকেন্ডলি যদি আমরা কথা বলি দ্যাট ইজ পলিটি, যথেষ্ট পরিমাণে প্রশ্ন হয়। থার্ডলি আমরা বলতে পারি জিওগ্রাফি, কনসেপচুয়াল প্রশ্ন যথেষ্ট পরিমাণে হয়। এবং ফোর্থ নাম্বারে আমরা বলতে পারি ইকোনমিক্স এর থেকে কোয়েশ্চেন হয়। এবার ইকোনমিক্স এর কোয়েশ্চেন যে খুব একটা বেশি ইন ডেপথে ঢুকিয়ে দেয় তা কিন্তু মনে হয়নি, কারণ গত যদি তুমি 2019 এবং 2020 যদি তুমি প্রশ্ন দেখো, তুমি দেখতে পারবে যে আমি বললাম 0 থেকে 70% লেভেল অব্দি আছে, মানে 100% ওই টাফ লেভেল পর্যন্ত যায়নি এখনো। যেমন জিজ্ঞেস করা হয়েছিল লাস্ট 2019-এর ডাব্লিউবিসিএস প্রিলিমসে ইকোনমিক্সের থেকে প্রশ্ন এসেছিল হোয়াট ইজ এনপিএ, এনপিএটা কি, বা এটাও জিজ্ঞেস করা হয়েছিল আমাদের ফিনান্স মিনিস্টারকে, ঠিক আছে, উইজ দ্য ফিনান্স মিনিস্টার অফ ইন্ডিয়া নির্মলা সীতারামন। এনপিএ মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেটের কথা জিজ্ঞেস করা হয়েছিল এখানে, ঠিক আছে? তো এই ধরনের কোশ্চেনগুলি কিন্তু যেটা সাধারণত হয়। তো আমরা যদি সিলেবাসটাকে একবার খুব নজর যদি একবার দেখিয়ে নেই, তাহলে সিলেবাস কি কি আছে? ফার্স্ট অফ অল বেসিক প্রিন্সিপালস অফ ইন্ডিয়ান ইকোনমি। সেকেন্ড আছে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল স্কিমস অফ গভর্নমেন্ট। নেক্সট আমরা দেখতে পারি সোশিয়াল ডেভেলপমেন্ট থ্রু ইকোনমিক্স এন্ড এম্পাওয়ারমেন্ট। 3 নম্বরে আমরা দেখতে পারি ন্যাশনাল ইনকাম বা আমরা দেখতে পারি প্ল্যানিং ইন ইন্ডিয়া, যথেষ্ট ইম্পর্টেন্ট এই দুটো চ্যাপ্টার। ব্যাংকিং সিস্টেম আমাদের রয়েছে, ফিনান্সিয়াল মার্কেট যেখানে আমরা মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট এসব নিয়ে আলোচনা করি। ইনফ্লেশন রয়েছে আমাদের, ট্যাক্স রয়েছে, জিএসটি, ভ্যাট সবকিছু বিষয় নিয়ে আলোচনা করব। ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে, পাবলিক ফিনান্স রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, পোভার্টি রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, স্কিম রয়েছে, ভেরিয়াস ন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে। তার উপরেও যদি আমরা দেখি আমাদের ফিসকাল পলিসি, আমাদের মনিটারি পলিসি, আমাদেরকে এগুলি পড়তে হচ্ছে, ঠিক আছে? এবং এর পাশাপাশি আমাদেরকে কি দেখতে হয়? আমাদেরকে বাজেটটা একটু দেখতে হবে, এবং তার পাশাপাশি ইকোনমিক সার্ভেটাও আমাদেরকে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো আমাদের ইকোনমিক্স এর প্রিপারেশনটা একদম আমরা এখানটায় 0 থেকে 100 অব্দি করব। তার মানে অনেক এখানে স্টুডেন্টের মধ্যে একটা মিথ আছে, ইকোনমিক্সকে নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু ভয় পায়। যদি আমরা দেখি ইকোনমিক্স এর একটা প্রচুর পরিমাণে একটা ভিত, প্রচুর পরিমাণে একটা সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু যদি আমরা দেখি আজকের পরের থেকে আমি মোরলেস আমি ভাবতে পারি যে ইকোনমিক্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা বা চিন্তা থাকবে না। তো এতটুকু পয়েন্ট কে বুঝতে পারলে যে সিলেবাসটাতে কি কি আলোচনা করব বা আমরা কি কি বুঝবো, ঠিক আছে? ওকে, এতটুকু সবাই বুঝতে পেরেছো? ইয়েস। না ভাই, আজ রাত 10:30টার ক্লাস হবে না, আজকে আমার ক্ষমতা নেই আর 10:30টার দিকে সেশন করানোর। ওকে চলো, সব ক্লিয়ার। চলো এবার আমরা শুরু করব আমাদের মেন সেশন ইকোনমিক্স কে নিয়ে। তো মেন টপিকের ডিসকাশনে আমরা চলে আসি। মেন টপিক ডিসকাশন। তো ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল দুটো কনসেপ্ট দিয়ে ইকোনমিক্সটাকে বোঝানো শুরু করতে চাই। ইকোনমিক্স, এই ইকোনমিক্স শব্দটা এসছে একটি গ্রিক শব্দ থেকে, যার গ্রিক শব্দটা কি ছিল? ওইকোনোমিয়া। এই ওইকোনোমিয়ার কথার মানেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। কি এই ওইকোনোমিয়া কথার মানেটা কি? মানেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। এবার তোমাদের অনেকেরই হয়তো, আমি যদি এরকম ধরনের টেকনিক্যাল ভাবে যদি কথাটা যদি আমি বোঝানোর চেষ্টা করি, অনেকেরই হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। চলো একটু নিজের মতো করে বুঝে নেওয়া যাক যে কি আছে এই ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ডের মধ্যে, একটু নিজের মতো করে। আমি এটা কি বানালাম? একটা বাড়ি বানালাম। একটা বাড়ি মানে একটা বাড়িতে কে থাকে? একটা ফ্যামিলি থাকে। একটা ফ্যামিলি বলতে আমরা তিনটি প্যারালাল জিনিস সেগমেন্টকে বুঝি। একটা হচ্ছে ফাদার, একটা হয় মাদার, এবং একটা হয় কি চিলড্রেন্স, মানে বাচ্চারা, বাবা মা এবং তাদের সন্তান, ঠিক আছে? বাবার রেসপন্সিবিলিটিটা কি? রোজগার করা। যেন সাধারণত আমাদের
তার মানে এটা না যে মা রোজগার করবে না, যে হোয়াট এভার, বাট বাবাকে আমি ধরলাম বাবার মেন রেসপন্সিবিলিটিটা হচ্ছে রোজগার করা। মা সাধারণত মায়েরা কি করেন, মায়েরা সাধারণত কি করে, ম্যানেজ করে মানে বাবা তো সারাদিন কাজে বাইরে থাকে, বাবা রোজগার করে নিয়ে এসে মার হাতে দিচ্ছে, টাকা পয়সা যা রিকোয়ারমেন্ট আছে মার হাতে দিচ্ছে। এবার মার ম্যানেজমেন্টের ফলে চিলড্রেনদের কি হয়, গ্রোথ হয়, আমরা যাকে বলি হিন্দিতে পারভারিশ, গ্রোথ, তাদেরকে বড় করে তোলা, তাদেরকে মানুষের মতো মানুষ বানিয়ে তোলা, এই রেসপন্সিবিলিটি মার হাতে থাকে। এই সেম জিনিসটাকে যদি কনভার্ট করি ইকোনমিক্সে, যদি আমি কনভার্ট করি এই সেম আইডিয়াটাকে, এই সেম কনসেপ্টটাকে, আমি কি দেখব, এই ঘরটা হচ্ছে আমার, এই যে ঘরটা আমি যে বানালাম, এই ঘরটা হচ্ছে আমার দেশ, দিস ইজ আ কান্ট্রি, এটা হচ্ছে আমার কান্ট্রি। এই কান্ট্রিতে তিনটে প্যারালাল সেগমেন্ট আছে। তিনটে প্যারালাল সেগমেন্ট কি কি? একটা হচ্ছে গভর্নমেন্ট মানে হচ্ছে বাবা, একটা হচ্ছে আরবিআই যেটা মানে হচ্ছে মা, একটা হচ্ছে পিপল অর সিটিজেন অফ দিস কান্ট্রি, পিপল অর সিটিজেন অফ দিস কান্ট্রি, ঠিক আছে, আমাদের এই দেশের জনসাধারণরা। গভর্নমেন্টের কাজটা কি? গভর্নমেন্টের কাজ হচ্ছে ট্যাক্স কালেকশন করা। ট্যাক্স কালেকশন মানে হচ্ছে আলটিমেটলি রেভিনিউ জেনারেট করা, রেভিনিউটাকে জেনারেট করা, তাই তো, রেভিনিউ জেনারেট করা। এবার ট্যাক্স কালেকশন বা রেভিনিউ জেনারেট করার পরে আরবিআই এর কি কাজ থাকে? আরবিআই এর কাজ থাকে, এবার এই গভর্নমেন্টের এই কাজটাকে বলা হয় ফিসকাল পলিসি। গভর্নমেন্ট যে রেভিনিউ জেনারেট করবে, ট্যাক্স কালেকশন করবে, এটাকে বলা হয় ফিসকাল পলিসির আন্ডারে পড়ে এটা গভর্নমেন্টের। এটাকে আমরা ফিসকাল পলিসিকে আমরা অন্য সময় বুঝবো, শুধু জেনে রাখো যে গভর্নমেন্টের কাজ কামগুলিকে ফিসকাল পলিসি বলে। আরবিআই মার্কেটকে কি করে ম্যানেজ করে, মার্কেটকে ম্যানেজ করে বা আমাদের অর্থনৈতিক দিকগুলিকে ম্যানেজ করে, যার জন্য আরবিআই এই কাজগুলিকে বলা হয় মনিটরি পলিসি, মনিটরি পলিসি। এবং আমাদের সরকার মানে ফিসকাল পলিসি প্লাস মনিটরি পলিসির ফলে কিন্তু আমাদের কি হয়, ইজুকেল টু আমাদের দেশের জিডিপি গ্রোথ রেট, জিডিপি গ্রোথ, ন্যাশনাল ইনকাম গ্রোথ, আমাদের পার ক্যাপিটা ইনকাম ইমপ্রুভমেন্ট, এই সব কিছু আসে। তাহলে ইকোনমিক্স মানে হচ্ছে আলটিমেটলি দ্য ম্যানেজমেন্ট, ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ আ কান্ট্রি, ম্যানেজমেন্ট অফ আ হাউস হোল্ড। ছোট্ট এক্সাম্পল নিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি, একটা পরিবার যেভাবে অর্থনৈতিকভাবে ম্যানেজ হচ্ছে, সেরকম করে একটা দেশকে যখন ম্যানেজ করা হয়, সেটাই হচ্ছে আমার অর্থনীতি। আমার দেশকে ডেভেলপ হতে হলে আমার অর্থনীতি সবল হতে হবে। তাহলে অর্থনীতির মানেটা কি, এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো, বুঝতে পারলে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, তার সাথে আমার দেশের কি সম্পর্ক বা অর্থনীতির কি সম্পর্ক, কনসেপ্ট ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে সবার পয়েন্টটা? ওকে, আমি আরেকবার রিপিট করব, আরেকবার আমি ফার্স্ট টু লাস্ট রিপিট করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো, একদম ভালো মতো বোঝার চেষ্টা করবে। ইকোনমিক্স এই শব্দটা এসেছিল একটি গ্রিক শব্দ থেকে। রিমেম্বার, ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার আশা করি। সেকেন্ড পয়েন্ট, গ্রিক শব্দ কোন শব্দ থেকে এসছে? ওইকোনোমিয়া, ওইকোনোমিয়া থেকে এসছে। এবার এই ওইকোনোমিয়া যে শব্দটা যে রয়েছে, ওইকোনোমিয়া কথার মানেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, এই ইকোনমিয়ার কথাটা মানেটা হচ্ছে। এবার এই ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ডের সাথে স্যার তাহলে ইকোনমিক্স এর কি সম্পর্ক, তোমাদের প্রশ্ন আসতেই পারে। স্যার ইকোনমিক শব্দটা গ্রিক শব্দ থেকে আসছে, বুঝলাম, সেটা ইকোনমিয়া থেকে আসছে, সেটাও বুঝলাম, কিন্তু ইকোনমিয়া মানে হচ্ছে ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, সেটার সাথে আমাদের কি সম্পর্ক? যথেষ্ট সম্পর্ক। কিভাবে? আমি একটা ঘর বানালাম, যে ঘরটা হচ্ছে তোমাদের, তোমার মধ্যে থেকে যে কোনো একজনের। এবার তুমি এই একটা ঘর বানালে, তুমি বিয়ে করেছো, তার মানে তুমি বিয়ে করেছো, তোমার একজন ওয়াইফ আছে, তারপরে তোমার সন্তান, তিনটে প্যারালেল একটা পরিবারে, বাবা মা তাদের সন্তান, দাদু ঠাকুমা যেই থাকুক না কেন, সেটা জয়েন্ট ফ্যামিলি, সেটা আমি এখানে ধরছি না। একটা পরিবার মোটামুটি হতে গেলে বাবা মা এবং সন্তান, আমরা কাঠামো তো তাই ধরতে পারি, বাবা মা তাদের সন্তান। বাবার কাজ কি? তুমি যে ফাদার হয়েছো, তোমার রেসপন্সিবিলিটিটা কি? তুমি আজকে চাকরি চাচ্ছ, কেন চাচ্ছ? তুমি রোজগার করবে তোমার পরিবারের জন্য, মানে বাবার কাজ হচ্ছে রোজগার করা, বাবার কাজ হচ্ছে রোজগার করা।
মায়ের কাজটা কি? মায়ের কাজটা হচ্ছে সংসারটাকে ম্যানেজ করা, কারণ মা যদি সংসারটাকে ম্যানেজ না করতে পারে তাহলে সংসারটা অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এখন মডার্ন ওয়ার্ল্ডে মাও চাকরি করছে, বাবাও চাকরি, দ্যাট ইজ, আমি সেই বিষয়ে যাচ্ছি না। মোরাললেস যেটা আমাদের পারিবারিক যেটা মানে জীবন, মা ম্যানেজ করছে, এবং বাবার রোজগার প্লাস মায়ের ম্যানেজমেন্টের ফলে ইজুকাল টু কি হয়, এই দুজনের মধ্যে যখন সম্পর্ক ভালো থাকে, রোজগার ম্যানেজমেন্ট সবকিছু ভালোভাবে হয়, তখন সন্তানের যেটা গ্রোথ, সেই গ্রোথটা কি হয়, ডেভেলপ হয়, যেটা আমরা প্র্যাকটিক্যালি সবাই জানি। এই সেম জিনিসটাকে যদি আমি অর্থনীতিতে যদি আমি কনভার্ট করি, তাহলে আমার অর্থনীতি মানেটা কি? অর্থনীতির মানেটা হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য মার্কেটিং সিস্টেম। আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে গ্রো করা, অর্থনৈতিক ব্যবস্থাকে ম্যানেজ করা, সেটাই হচ্ছে আলটিমেটলি কি, সেটাই হচ্ছে আলটিমেটলি আমাদের অর্থনীতি বা আমাদের ইকোনমিক। মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশ, এই ঘরটা হচ্ছে আমাদের আমাদের কান্ট্রি, এই ঘরটা হচ্ছে আমাদের এই ভারতবর্ষ। এই ভারতবর্ষে তিনটে সেগমেন্ট আছে, কি কি? একটা হচ্ছে গভর্নমেন্ট মানে সরকার, একটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে দেশের সিটিজেন মানে যারা দেশের নাগরিক, সিটিজেন। গভর্নমেন্টের কাজ হচ্ছে ট্যাক্স কালেক্ট করা, রেভিনিউ জেনারেট করা। আমরা ট্যাক্স দেই, রেভিনিউ কালেক্ট করে গভর্নমেন্ট, তার থেকে, এটা তো গভর্নমেন্টের কাজ, এটা তো গভর্নমেন্টের কাজ। তো এটা হচ্ছে গভর্নমেন্টের ফিসকাল পলিসির মধ্যে পড়ে এই ব্যাপারটা, ফিসকাল পলিসি। এবার আরবিআই, আরবিআই কাজটা কি? আরবিআই কাজটা হচ্ছে আলটিমেটলি এই যে সমাজের যে আমাদের মার্কেটিং সিস্টেমের যে টাকা পয়সা সব যে ব্যবস্থা, সেটাকে ম্যানেজ করা। মানে আরবিআই কি করছে, মার্কেটটাকে ম্যানেজ করে রাখ, কখন টাকা ছাড়তে হবে, কখন টাকাকে চুষে নিতে হবে, সেই সব ব্যবস্থাগুলি কে করে? আরবিআই করে। মার্কেট ম্যানেজমেন্টটা কে করছে? সেটা করছে আমাদের আরবিআই। এবং সেটাকে বলা হয়, স্পেশালি আমরা বলি, দ্যাট ইজ দ্য মনিটরি পলিসি, সেটাকে বলা হয় মনিটরি পলিসি। তার উপরে এই ফিসকাল পলিসি প্লাস মনিটরি পলিসি মানে ট্যাক্স প্লাস মার্কেটিং ম্যানেজমেন্ট, সবকিছুর ফলে কি হয়, সিটিজেনের গ্রোথ, সিটিজেন নাগরিকের গ্রোথ আমি কি দিয়ে বুঝবো? যখন জিডিপির গ্রোথ হবে, যখন ন্যাশনাল ইনকাম গ্রোথ হবে, যখন পার ক্যাপিটা ইনকামের গ্রোথ হবে, তখন তুমি বুঝবো যে আমার দেশের নাগরিকরা উন্নতি করছে। তো ইকোনমিক্স মানে হচ্ছে আলটিমেটলি আমার দেশের অর্থনৈতিক ভাবে দেশকে স্বাবলম্বী করে তোলা, অর্থনৈতিক ভাবে দেশের অর্থনীতিকে একটা উচ্চ স্থানে নিয়ে যাওয়া। এটা কে কে বুঝতে পেরেছো কনসেপ্টটা? ইকোনমিক্স এর ফার্স্ট কনসেপ্ট যদি বুঝতে হয় আমাদেরকে এটা জানতে হবে। এতটুকু কার কার ক্লিয়ার? আর কারো কোনো কনফিউশন আছে? বুঝা গেছে? কেউ কেউ বলছে স্যার মনিটরি পলিসিটা কি, কেউ বলছে স্যার কি বলে ফিসকাল পলিসিটা কি। এগুলি এখনই তোমাদেরকে বলবো না। ফিসকাল পলিসি মনিটরি পলিসি বুঝতে আমাদেরকে আরো যেতে হবে, অনেক দূর যেতে হবে। একদিনে তো জিডিপিটা কি, জিডিপিটা আমি এখনই বলে দিব দেবজ্যোতি, আমি এখনই তোমাদেরকে জিডিপি বলে দিব। এইভাবে হলে তো সাবজেক্ট নিয়ে আগানো যাবে না। ঠিক আছে, চলো, যারা যারা বুঝতে পারবে না তারা আমাকে নেক্সট কমেন্ট করবে আমার টেলিগ্রাম চ্যানেলে, বা আমাকে পার্সোনালি কমেন্ট করবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবার কি বলেছে দেখো, ইকোনমিক্স ইজ দ্য সোশিয়াল সায়েন্স দ্যাট স্টাডিজ দ্য প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড কনজাম্পশন অফ গুডস এন্ড সার্ভিসেস। তার মানে ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে একটা সোশিয়াল সায়েন্স। মনে রাখবে, আমরা কিন্তু এখানটায় মানে আমাদের কম্পিটিটিভ এক্সামে আমরা কিন্তু ইকোনমিক্স, আচ্ছা বলো তো, আমরা ইকোনমিক্স নিয়ে পড়ি না ইকোনমি নিয়ে পড়ি? তোমাদেরকে প্রথম প্রশ্ন, আমরা কি ইকোনমিক্স নিয়ে পড়ছি না আমরা ইকোনমিটাকে নিয়ে পড়ছি? কোনটাকে নিয়ে আমরা এখানে পড়বো? আমরা কোনটাকে নিয়ে পড়বো? ইকোনমি নিয়ে। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তাই বলে এটা না যে আমরা, স্যার আমরা ইকোনমিক্সকে পড়বোই না, না, আমরা ইকোনমিক্সের কনসেপ্টকে নিয়ে সাথে চলবো, কিন্তু আমরা পড়বো বেসিক্যালি ইকোনমিকে নিয়ে। তো ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট a social science that studies the production, distribution and consumption of goods and services. কি বলেছে ইকোনমিক্স? ইকোনমিক্স হচ্ছে একটি একাডেমিক ডিসিপ্লিন। ইকোনমিক্স হচ্ছে একটি একাডেমিক ডিসিপ্লিন যেটা আমরা আমাদের কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফে পড়ে এসেছি। আর ইকোনমিটা কি? ইকোনমিটা হচ্ছে একটি ব্যবস্থা বা একটি সিস্টেম যেটা আমরা সাধারণত আমাদের চারিদিকে দেখতে পারি। আর আমাদের পড়তে হবে বেসিক্যালি এখান থেকে কনসেপ্ট, এবং আমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করা যাবে এই ইকোনমিক থেকে, সিস্টেমের থেকে। ক্লিয়ার? একাডেমিক ডিসিপ্লিন। তো ইকোনমিক্সকে একাডেমিক ডিসিপ্লিনে বলা হয় এটি একটি সোশিয়াল সায়েন্সের পার্ট,
যে আলোচনা করে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন অফ গুডস এন্ড সার্ভিসেস কে নিয়ে। প্রোডাকশন, কি করে প্রোডাকশন হচ্ছে, সেটাকে আমি কি করে ডিস্ট্রিবিউট করব, সেটাকে আমি কি করে কনজিউম করব, গুডস এবং সার্ভিসেস, এই দুটো কথাই এখানে ইনক্লুডেড হয়ে থাকবে। তো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন অফ গুডস এন্ড সার্ভিসেস। কিন্তু ইকোনমিক্স এর এখানে একটা অনেক বড় একটা প্রবলেম রয়েছে, সেটা কি? প্রবলেমস অফ ইকোনমিক্স যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, প্রবলেমসটা কি ইকোনমিক্স এর এখানে সবথেকে বড় একটা প্রবলেমসটা হচ্ছে যে আমাদের প্রোডাকশন তো হচ্ছে, ডিস্ট্রিবিউশনও হচ্ছে, বাট কনজাম্পশনের ক্ষেত্রে আমাদেরকে সাস্টেনেবল কনজাম্পশন করতে হবে। সাস্টেনেবল কনজাম্পশন কথার মানেটা হচ্ছে যে আমরা সবাই জানি উই হ্যাভ আ লিমিটেড রিসোর্সেস রয়েছে আমাদের, বাট উই হ্যাভ আ হিউজ পপুলেশন। আমাদের একটা কি রয়েছে? হিউজ একটা পপুলেশন রয়েছে। তাহলে এই হিউজ পপুলেশনকে যদি আমাদের রিসোর্স দিয়ে যদি মিট আপ করতে হয়, আজকের ডেটে তুমি দেখো ভারতবর্ষের এরিয়া হচ্ছে 3287263 স্কোয়ার কিলোমিটার। এটা আমরা সবাই জানি। তো ভারতবর্ষের টোটাল মাটিকালি 3287263 স্কোয়ার কিলোমিটার। ভারতবর্ষের পপুলেশন আজকে থেকে 10 বছর আগে যা ছিল বর্তমান আরো বেড়ে গেছে। পপুলেশন তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মাটির সংখ্যা কি দিনের পর দিন বেড়ে যাচ্ছে? বাড়ছে না। যার ফলে কি হচ্ছে, মাটি কিন্তু একই আছে, পপুলেশন বেড়ে যাওয়ার ফলে মাটির সংখ্যা কমে আসছে। মানে আমাদের এগ্রিকালচারাল ফিল্ড কমে আসছে, ল্যান্ড ইউজ ফিল্ড আমাদের কমে আসছে, ফরেস্ট আমাদের কমে আসছে। আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নদীর একদম নদী ঘেঁষে মানুষ ঘরবাড়ি বানাচ্ছে। ঠিক আছে, তার মানে কি আমার মাটি কমে আসছে, মানে আমার রিসোর্সেস কমে আসছে, কিন্তু আমার পপুলেশন বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে ইকোনমিক্সে? প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন, বাট সাস্টেনেবল কনজাম্পশন, যাতে আমরা ইউজ করতে পারি এবং ফিউচার জেনারেশনের জন্য যাতে সাস্টেনেবল হয়ে থাকে। সাস্টেনেবল কথার মানেটা হচ্ছে নিজেও খাবো, ভবিষ্যতের জন্য উপলব্ধ করে রাখবো, এবং দ্যাট ইজ কল্ড ইকোনমিক্স। কার কার এই কনসেপ্টটা ক্লিয়ার? হোয়াট ইজ ইকোনমিক্স? কার কার এই কনসেপ্টটা ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার তো? আচ্ছা, আমি একটা কথা তোমাদের এখানে বলি, সবাই কেউ কমেন্ট করবে না এখন, হ্যাঁ? একটা সেকেন্ডের জন্য সবাই কমেন্ট অফ করে রাখো, কেউ কমেন্ট পাঠাবে না এখন, হ্যাঁ? একটা সময়ের জন্য সবাই অফ হয়ে যাও, একদম ঠান্ডা মাথায় দুটো কথা শুনো, একদম কমেন্ট স্টপ করে দাও, কেউ কমেন্ট করবে না, ঠান্ডা মাথায় শুধু দুটো কথা শুনো। তোমরা যে এখানে আমাকে বারবার যে খালি শুধুমাত্র বলছো স্যার রিপিট, স্যার রিপিট, স্যার রিপিট, আমি যদি একটা পয়েন্টকে যদি এখানে 5বার রিপিট করাই, তথাপি তোমাদের অনেকের মাথায় ক্লিয়ার হয়ে থাক, মানে কনসেপ্ট, মানে কনফিউশন থেকে যেতে পারে। আমি যদি এখানে যদি 5বার করে যদি আমি রিপিট করাই, তোমরা কি সাবজেক্টটা এখানে আগাতে পারবে? পারবে না। তা কি করতে হবে? আমি সম্ভবত আমি একবার বোঝানোর পরে আরেকবার বোঝাতে পারি, বাট আমাকে তো সাবজেক্ট নিয়ে আগাতে হবে, আমাদের তো একটা টাইম বাউন্ড রয়েছে, তাই না? আমাকে তো সিলেবাস কমপ্লিট করতে হবে, তাই না? তোমরা রেকর্ডেড ভিডিও দেখে নেবে, তখন যদি না বোঝো, একদিনে কেউ বুঝতে পারে না ভাই, একদিনে কেউ বুঝতে পারে না। এতই সহজ ইকোনমিক্সকে আমি একদিনে শিখে নেব, জিওগ্রাফিকে আমি একদিনে শিখে নেব, এত তো সহজ না ভাই। ইউ হ্যাভ টু গিভ টাইম এন্ড ইউ হ্যাভ টু মেক পেশেন্স। ঠিক আছে, তো আমি রিকোয়েস্ট করছি সবাইকে ধৈর্য দিয়ে ক্লাসটাকে দেখো সবাই। চলো, ওকে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট যেটা আমি তোমাদেরকে অলরেডি প্রথমেই বলে দিয়েছি এই কথাটা। নেক্সট কি বলেছে এখানে, ইকোনমিক্স কাকে নিয়ে স্টাডি করে? এবার ইকোনমিক্স ইনক্লুড করে স্টাডি অফ লেবার, ল্যান্ড, ইনভেস্টমেন্ট, ইনকাম, প্রোডাকশন, এক্সপেন্ডিচার। ইকোনমিক্স কথা বলে, ইকোনমিক্স এর মধ্যে ইকোনমিক্স ইনক্লুড করে নেয় কাদেরকে? লেবার। তার মানে ধরে নাও একটা অর্থনৈতিক দিশ আছে, একটি অর্থনৈতিক দিশ রয়েছে। এই অর্থনৈতিক দিশে আমি কি করব? ফার্স্ট অফ অল আমার একটা ল্যান্ড চাই, আমার লেবার চাই, আমার ইনভেস্টমেন্ট চাই, আমার ইনভেস্টমেন্ট চাই, আমার ইনভেস্টমেন্টের থেকে আমার প্রোডাকশন চাই, প্রোডাকশনের থেকে আমার ইনকাম চাই, ইনকামের পরে কিন্তু আমি এক্সপেন্ডিচার করতে পারবো, তাই তো? তো ইকোনমিক্স কিন্তু ইনক্লুড করে নেয় এই প্রত্যেকটা যে ফ্যাক্টরস আমরা যে আলো দেখলাম, এই সবগুলি হচ্ছে ফ্যাক্টরস অফ ইকোনমিক্স। দিস অল আর দ্য থিংস আর দ্য ফ্যাক্টরস অফ ইকোনমিক্স। ইকোনমিক্স কাদেরকে নিয়ে আলোচনা করবে? ইকোনমিক্স কাদেরকে নিয়ে পড়বে? ইকোনমিক্স পড়বে লেবার, ল্যান্ড, ইনভেস্টমেন্ট, ইনকাম, প্রোডাকশন, এক্সপেন্ডিচার।
এই প্রত্যেকটা জিনিসকে নিয়ে ইকোনমিক্স কিন্তু বেসিক্যালি পড়াশোনা করে। এবং তার পাশাপাশি ইকোনমিক্স এর পিতৃ হিসেবে জানা যায় অ্যাডাম স্মিথকে, এটা আমরা সবাই জানি। বিকজ অ্যাডাম স্মিথ ডিফাইন করেছিল ইকোনমিক্স অ্যাজ দ্য সায়েন্স যেটা রিলেট হয়ে থাকে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড এক্সচেঞ্জ। প্রোডাকশন করব, ডিস্ট্রিবিউট করব, তার বিনিময়ে সেটা এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ বলতে এই এক্সচেঞ্জটা আমরা বর্তমান সময়ে মানি ভ্যালুতে কনভার্ট করি। কারণ আমাদের অর্থনীতি সবসময় অলওয়েজ মনে রাখবে, অর্থনীতি সবসময় কনভার্ট হবে মানি ভ্যালুতে। যে প্রোডাক্ট, যে গুডস এন্ড সার্ভিসকে আমি মানি ভ্যালুতে কনভার্ট করতে পারবো, দ্যাট ইজ মাই ইকোনমি, দ্যাট ইজ মাই ইকোনমি, দ্যাট ইজ মাই অর্থনীতি। কিন্তু যদি একটা গুডস এন্ড সার্ভিসকে যদি আমি মানি ভ্যালুতে কনভার্ট না করতে পারলাম বা তার বিনিময়ে যদি আমি কিছু না নিতে পারলাম, তাহলে কিন্তু সেটা অর্থনীতিতে কনভার্ট হলো না। রিমেম্বার দ্যাট। তাহলে ফাদার অফ ইকোনমিক্স অ্যাডাম স্মিথ বলেছিল যে ইকোনমিক্স অ্যাজ দ্য সায়েন্স যেটা রিলেট হয়ে থাকে টু দ্য লস অফ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড এক্সচেঞ্জ। এবার আমরা মূল টপিকে আসি। যেহেতু আমরা বেসিক্স নিয়ে আজকে আলোচনা করছি, বেসিক্সটাকে নিয়ে আসি। মূল টপিক কি বলেছে? ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স কি আছে? ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স, ফার্স্ট অফ অল আমরা সবাই জানি যে অর্থনীতিকে আমরা দুটো মেজর পার্টে ভাগ করতে পারি। ইকোনমিক্সকে আমরা মেজর দুটো পার্টকে ভাগ করতে পারি। সেই মেজর দুটো পার্ট কি কি? একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্সটা কি? মাইক্রো ইকোনমিক্স মানে আমি প্রথমে নিজের মতো করে বোঝানোর চেষ্টা করব। সাপোজ আজকে বেলঘড়িয়া, অনেকে হয়তো তোমরা নামটা হয়তো জানো, বেলঘড়িয়া। একসময় আমিও এখানটায় প্রচুর আড্ডা দিতাম, প্রচুর একসময় ঘোরাঘুরি করতাম, এই চত্বরে থাকতাম। বেলঘড়িয়াতে আমরা ধরে নিলাম টোটাল 100 খানা দোকান আছে। টোটাল 100 খানা দোকান আছে। আমি বেলঘড়িয়ার এই 100 খানা দোকানের কি প্রফিট, তাদের কি এক্সপেন্ডিচার, তাদের কি সমস্যা, আমি শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করছি। এই যে শুধুমাত্র বেলঘড়িয়া, আমার মার্কেট বুঝতে গেলে কি শুধুমাত্র বেলঘড়িয়া বুঝলে হবে? তাহলে যদি আমি শুধুমাত্র বেলঘড়িয়াকে নিয়ে আলোচনা করছি, তার মানে আমি মাইক্রো লেভেলে আলোচনা করছি। আমি কি করছি? ছোট্ট লেভেলে আলোচনা করছি। আরেকটা এক্সাম্পল, ভারতবর্ষে প্রচুর কোম্পানি রয়েছে, টাটা রয়েছে, বিড়লা রয়েছে, ঠিক আছে, আম্বানি রয়েছে, আম্বানি গ্রুপ মানে রিলায়েন্স গ্রুপ রয়েছে, ঠিক আছে, গোদরেজ রয়েছে, মাহিন্দ্রা রয়েছে। আমি শুধুমাত্র কথা বলছি রিলায়েন্সকে নিয়ে। শুধুমাত্র আমি রিলায়েন্সকে নিয়ে কথা বলছি, যে রিলায়েন্স কোম্পানির কত টাকা টার্নওভার হয়েছে, কত প্রফিট, কত এক্সপেন্ডিচার কথা বলছি। তার মানে আমি মাইক্রো লেভেলে কথা বলছি। তার মানে মাইক্রোটা কি? মাইক্রো মানে হচ্ছে ইট এক্সামাইন দ্য বিহেভিয়ার অফ এ বেসিক এলিমেন্টস অফ দ্য ইকোনমি। বেসিক এলিমেন্টস মানে কোন একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোন একজন ইন্ডিভিজুয়াল একটা মার্কেট, কোন একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি, কোন একটা ইন্ডিভিজুয়াল ফার্ম, কোন একজন ইন্ডিভিজুয়াল সেলার এবং বায়ারের মধ্যে সম্পর্ক, ক্রেতা বিক্রেতার মধ্যে সম্পর্ক আমি আলোচনা করছি। মানে আমি মাইক্রো ইকোনমিক্স নিয়ে আলোচনা করছি। মানে অর্থনীতির যে ছোট্ট পার্টটা, যখন আমি অর্থনীতিকে ছোট্ট করে দেখবো, তখন দ্যাট ইজ কল দ্য মাইক্রো ইকোনমিক্স। তখন সেটাকে আমি বলতে পারি মাইক্রো ইকোনমিক্স। কার কার কনসেপ্টটা ক্লিয়ার? মাইক্রো ইকোনমিক্স কাকে বলা হয়? কার কার এই কনসেপ্টটা ক্লিয়ার বলো দেখি? আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। ক্লিয়ার তো সবার? একদম ক্রিস্টাল ক্লিয়ার তো? তার মানে অর্থনীতিকে আমরা ফার্স্ট অফ অল দুটো ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে এটাকে বলা হয় ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। তার মধ্যে প্রথম ব্রাঞ্চ যেটা আমাদের, সেই প্রথম ব্রাঞ্চটা হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স, আর দ্বিতীয় ব্রাঞ্চটা আমাদের হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এবং এই ম্যাক্রো ইকোনমিক্স যেটা আমাদের রয়েছে, তাহলে ম্যাক্রো ইকোনমিক্সটা কি ভাই? আমি যখন ভারতবর্ষের অর্থনীতিতে পুরো জিডিপিটাকে নিয়ে আলোচনা করি, ভারতবর্ষের জিডিপিটা কত, ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম কত, ভারতবর্ষে আমার টোটাল পার ক্যাপিটা ইনকাম কত আছে, ভারতবর্ষে আমার টোটাল এনডিপি কত এসছে, আমার টোটাল জিএনপি কত এসছে, বা আরেকটা এক্সাম্পল দিই, ভারতবর্ষে থাকা যত আমাদের মহারত্না কোম্পানিজ আছে, কারণ আমরা সবাই জানি আমাদের মহারত্না, মিনিরত্ন, নবরত্ন বলে তিনটে কোম্পানিগুলিকে স্ট্যাটাস দেওয়া হয়, যেগুলি পাবলিক সেক্টর কোম্পানিজ। আমি ধরলাম যত আমার মহারত্না কোম্পানিজ আছে, আমি তাদেরকে নিয়ে কথা বলছি। মানে আমি লার্জ স্কেলে কথা বলছি, কোনো ব্যক্তিগত ফার্মকে নিয়ে কথা বলছি না, পুরো ভারতবর্ষের কোম্পানিকে নিয়ে কথা বলছি, পুরো ভারতবর্ষের টাটা, বিড়লা, গোদরেজ, মাহিন্দ্রা সবাইকে নিয়ে কথা বলছি। তার মানে আমি ম্যাক্রো লেভেলে কথা বলছি, মানে আমি লার্জ স্কেলে কথা বলছি। ইট ইজ কনসার্নড উইথ হাউ দ্য ওভারঅল ইকোনমি ওয়ার্কস।
পুরো সম্পূর্ণ আমাদের অর্থনীতিটা কি করে কাজ করছে, মানে টোটাল জিডিপি কি, টোটাল জিএনপি কি, টোটাল ন্যাশনাল কি, টোটাল এনডিপি কি, টোটাল পভার্টি কত রয়েছে, টোটাল আনএমপ্লয়মেন্ট কত রয়েছে পুরো ভারতবর্ষে। আমি যখন এই লেভেলে আলোচনা করছি তার মানে আমি অর্থনীতির ম্যাক্রো ইকোনমিক্স এর পার্টটাকে নিয়ে আলোচনা করছি। তাহলে অর্থনীতিকে আমরা বেসিক্যালি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো মানে ছোট, ম্যাক্রো মানে লার্জ স্কেল। কার কার কনসেপ্ট দুটো ক্লিয়ার বলো দেখি ভাই, কার কার ক্লিয়ার? আমি এক্সাম্পল দিয়েছি ভাই, এক্সাম্পল দিয়েছি, এক্সামগুলিকে বোঝার চেষ্টা করো। আমি তোমাদেরকে যতটা পারি নিজের মতো করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এই যে আবার পূজা বলছে স্যার জিডিপির ফুল নেম, এখন কিচ্ছু বলবো না। জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম এসব আমি কিচ্ছু বলবো না, এসব আপনার আস্তে আস্তে তোমরা শিখতে পারবে। তো আস্তে আস্তে শিখতে পারবে। আরে একবারে কি কেউ নারকেল গাছের মানে উপরে উঠতে পারে? না, কেউ খারাপ পাবে না। দেখো আমি তোমাদের দাদার মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, ঠিক আছে? আমি শুধু একটা কথা বলে নিচ্ছি, আমার কাছে একটাই কথা, আমি একটা করে কনসেপ্ট পড়াবো, তোমাদের কাছে আগে জানো তোমরা বুঝতে পারলে কিনা, ঠিক আছে? বাস এতটুকু। আচ্ছা আরেকটা কথা তোমাদের সাথে আমার, তোমরা আমাকে ফিডব্যাক দাও কি না দাও আমাকে আগে বলো তো। কে কে এখন অব্দি ফিডব্যাক দিয়েছো? কে কে এখন অব্দি ক্লাসে ফিডব্যাক দিয়েছো? ফিডব্যাকে কি দিয়েছো, আমাকে কি দিয়েছো? পচা স্যার, পচা পড়াচ্ছে এরকম দিয়েছো? এটা আমার কাইন্ডলি রিকোয়েস্ট, সবাই ফিডব্যাকটা ভালো করে দেবে, ঠিক আছে? কারণ আমাদের যে তোমাদেরকে যে আমরা যে এতটা যে পড়াচ্ছি, দেখো আমাদেরও তো পড়ানোর পেছনে আমাদের কিচ্ছু চাই না তোমাদের থেকে, শুধুমাত্র একটাই জিনিস চাই, সেটা হচ্ছে ফিডব্যাক। কারণ আমাদেরকে সেটা দেখে, ঠিক আছে, ওপরে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে আমরা দেখে নিলাম ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স আমাদের কি কি রয়েছে। মানে আমরা দেখলাম ফার্স্ট অফ অল ইকোনমিক্সকে আমরা দুটো মেজর পার্টে ভাগ করতে পারছি। এবার যদি আমরা দেখি টাইপস অফ ইকোনমি, ইকোনমি আমাদের কি কি টাইপসের আছে, আমাদের অর্থনীতিটা কি কি ধরনের আছে, টাইপস অফ ইকোনমি। আমরা যদি দেখি, আমরা টাইপস অফ ইকোনমিকেও আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? আমরা ফার্স্ট ভাগ করতে পারি ওপেন ইকোনমি, একটা আমরা ভাগ করতে পারি ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি, তাহলে ওপেন ইকোনমি এবং ক্লোজড, আমি আজকের এই ক্লাসে তোমাদের কনসেপ্টগুলি তোমাদের পুরোপুরি মাথায় বসে যাবে, বারবার করে পড়ার দরকারই থাকবে না, ঠিক আছে? আমি আজকে তোমাদের এখানে ক্লিয়ার করে দিব। ওপেন ইকোনমি কাকে বলে ভাই? ওপেন ইকোনমি বলতে এটা বোঝানো হয়েছে, সাপোজ আমার ভারতবর্ষ, আমাদের আমাদের কান্ট্রি ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আমরা এক্সপোর্ট করছি বিভিন্ন দেশে, আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, জিনিসপত্র, সামগ্রী এক্সপোর্ট করি। চায়না হোক, রাশিয়া হোক, ইউএসএ হোক, সবাই আমাদের দেশে বিজনেস করছে, এক্সপোর্ট করছে, ঠিক আছে, এক্সপোর্ট করছে। আমরা ইম্পোর্ট করছি, আমরা ইম্পোর্টও করছি। আমাদের দেশের প্রোডাক্ট কেউ কোনো কোনো দেশ ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করছে। আমাদের সাথে বিদেশি দেশগুলির একটা ট্রেড রিলেশন আছে, একটা বাণিজ্যিক সম্পর্ক আছে। তাহলে ওপেন ইকোনমিটা মানে কি? It refers to the market economy which is generally free from trade barrier and where export and import can take place. তার মানে আমার দেশে সাপোজ ইন্ডিয়া, আমার দেশে ইউএসএ কি করলো, ব্যবসা করতে চাইলো, আমার দেশে ইউএসএ নিজের কোম্পানিগুলিকে পাঠাচ্ছে। আমি বলে দিলাম যে না ভাই, আমার দেশে ব্যবসা করতে হলে তোমাদেরকে পার মানে এক এক কেজি চালে 100 টাকা করে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই দেশের লোকগুলি ভাববে যে আমার ভাই 1 কেজি চালের দাম 40 টাকা, আমি ট্যাক্স দিতে হচ্ছে 100 টাকা, 140 টাকায় আমার থেকে কেউ চাল কিনছে না। তাহলে কি এই দেশটা কি তোমার কাছে ব্যবসা করতে আসবে? নিশ্চয়ই আসবে না, কারণ তুমি ট্রেড ব্যারিয়ার করে দিয়েছো, তুমি ট্রেড ব্যারিয়ার লাগিয়ে দিয়েছো। নেক্সট, এই যে আমরা দেখি আমাদের কি ইনভেস্টর সামিট গুলি হয়, আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে ইনভেস্টর সামিট, বিভিন্ন বড় বড় দেশের, বিভিন্ন বড় বড় দেশের থেকে বিভিন্ন বড় বড় আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলি আমাদের পশ্চিমবঙ্গে এসে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে বসেছে, বিভিন্ন কনসেপ্ট নিয়ে আলোচনা হয়েছে। আমাদেরকে কি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ঘোষণা করে দেওয়া হয় কিছু কিছু এরিয়া, যে এইসব জায়গাতে লিজে মাটি পাওয়া যাবে ইন্ডাস্ট্রি করার জন্য, তাই না? ইন্ডাস্ট্রি করার জন্য লিজে মাটি পাওয়া যাবে, এতদিনের এগ্রিমেন্ট, অনেক টাকা কম দিতে হবে। কেন দিচ্ছে? তার মানে our economy is a open economy, that means it refers to the market economy which is free from the trade barrier। কোনো ধরনের ট্রেড ব্যারিয়ার নেই, তোমাকে ডাকছে ব্যবসা করার জন্য, যে তুমি অন্য দেশের সাথে এক্সপোর্ট করছো, ইম্পোর্ট করছো, সবকিছু করছো, তাহলে তোমার অর্থনীতিটা হচ্ছে একটি ওপেন ইকোনমি। এক্সাম্পল ইন্ডিয়া, আমেরিকা। কে কে বুঝতে পারলে হোয়াট ইজ ওপেন ইকোনমি? কে কে বুঝতে পারলে ভাই?
ফ্রি ট্রেড সিস্টেম এক কথায় বলতে পারি আমরা, এক কথায় আমরা ভাবতে পারি ফ্রি ট্রেড সিস্টেম লাইক দ্যাট। ঠিক আছে, তাহলে আমাদের ক্লোজ ইকোনমিটা কি হবে? ক্লোজ ইকোনমিটা আমাদের ঠিক এর অপোজিটটা হবে। এর ঠিক অপোজিট যেটা হবে সেটা হবে ক্লোজ ইকোনমি। মানে আমাদের ক্লোজ ইকোনমিটা হবে ঠিক এই ধরনের। আমাদের ক্লোজ ইকোনমিতে বেসিক্যালি আমরা দেখতে পারবো যে আমাদের ক্লোজ ইকোনমি যেটা হবে, ক্লোজ ইকোনমিতে আমরা বেসিক্যালি দেখতে পারবো যেখানে লার্জ ট্রেড ব্যারিয়ার দিয়ে দিয়েছে, লার্জ ট্রেড ব্যারিয়ার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট পসিবল হচ্ছে না, মানে এতটা ট্রেড ব্যারিয়ার আছে, এতটা ট্যাক্স লাগিয়ে দিয়েছে যে এক্সপোর্টও করা যাচ্ছে না, ইম্পোর্টও করা যাচ্ছে না, যথেষ্ট প্রবলেম ফেস করতে হচ্ছে। এক্সপোর্ট করা যাচ্ছে না, ইম্পোর্ট করা যাচ্ছে না, লার্জ নাম্বারে ট্রেড ব্যারিয়ার দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, যথেষ্ট সমস্যা ফেস করতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সেই অর্থনীতিকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো ক্লোজড ইকোনমি। মানে কি বলেছে দেখে নিচ্ছি আমরা পরের স্লাইডে। ক্লোজড ইকোনমি, ইট ইজ দ্য ইকোনমি ওয়্যার ম্যাক্সিমাম ট্রেড ব্যারিয়ার্স and where export and import cannot take place. Example, মানে নো রিলেশন উইথ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে কোনো সম্পর্কই রাখেনি। এক্সাম্পল মরক্কো, আলজেরিয়া, নর্থ কোরিয়া। ঠিক আছে, এরা নিজেদের মধ্যেই নিজেরা থাকে। এই ধরনের ইকোনমিকে বলা হয় ক্লোজড ইকোনমি। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? শান্তনু দেখো, ক্লোজড ইকোনমি করার পেছনে সেটা সরকারের হাত থাকে, সেখানে সরকারের হাত থাকে। আজকের ডেটে যে তুমি এই যে প্রশ্নটা যে স্যার ক্লোজড ইকোনমি কেন করছে, এটা দিয়ে কি অ্যাডভান্টেজ আছে? ক্লোজড ইকোনমিতে কোনো অ্যাডভান্টেজ নেই, আমার হিসেবে নেই, বাট তাদের হিসেবে আছে। আজকে সাপোজলি নর্থ কোরিয়া, আজকে নর্থ কোরিয়ার যে তানাশা আছে কিম জং উন, সে কি বলে? সে যদি বলে সেখানে চুল মাথার যে তুমি হেয়ার কাট করবে, তারও নাকি পাঁচ রকমের নিয়ম আছে, তারও নাকি 5 রকমের নিয়ম আছে। যে আমাদের তানাশা আছে, যে আমাদের তানাশা, তিনি নাকি সেখানে নাকি ব্লু কালারের জিন্স প্যান্ট পরা যায় না, সবাইকে কাপড়ের প্যান্ট পরতে হবে। সেখানে নাকি টিভিতে কোনো আলাদা চ্যানেল কেউ দেখতে পারে না, যেদিন তানাশা যে চ্যানেলটা চালাবে সেই চ্যানেলটাই দেখতে হবে। নিউজ চ্যানেল শুধুমাত্র একটা, নিউজ চ্যানেল শুধুমাত্র একটা। সেই দেশে বাইরের দেশের থেকে লোকজন যেতে পারে না ফট করে, যদি পারমিশন গার্ড তবেই পারবে, এবং সেই দেশের লোক যদি বাইরে যেতে চায় পারমিশন নিতে হবে। তাহলে এটার মানেটা কি? সেই দেশের যে সরকার সেইটাকে ক্লোজ করে রেখেছে, যাতে করে, কারণ মানুষরা যখনই এই দেশে ওপেন একটা ওপেন ইকোনমি পেয়ে যাবে, এই দেশে অন্য দেশের লোক আসবে, এই দেশের লোক অন্য দেশে যাবে, অন্য জায়গার লোক এখানে আসবে, একটা যখন রিলেশন হবে তখন মানুষ ভাববে যে আমরা কোন দেশে বসবাস করছি। তার মানে আলটিমেটলি মানুষের ফ্রিডমনেসটাকে আটকে রাখা হয়েছে, তার জন্যই হয়তো বা এই ক্লোজড ইকোনমি। কনসেপ্ট কি বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? না না, ইন্ডিয়া চায়না ইকোনমি ক্লোজ হয়ে যায়নি, এটা ভুল কথা ভাই। সুব্রত দেখো, পোর বলবো না, হয়তোবা তাদের কাছে রিসোর্স আছে। ঠিক আছে, এই যে ইরিলিভেন্ট প্রশ্নগুলি যে তোমরা করে দাও, এই যে এটাই আমি না বলেছি, স্মার্ট স্টাডি করতে হলে ঠিক আছে এই প্রশ্নগুলি করলে হবে না। ঠিক আছে, স্যার তাহলে ওই দেশটা, তাহলে তো স্যার কি গরিব? স্যার তাহলে ওই দেশটা গরিব, স্যার ওই দেশটা কি করে খাওয়া দাওয়া করছে? স্যার ওই দেশের রোজগার কি? তোমার পরীক্ষা এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস তোমাকে করবে না। এখানে তোমাকে স্মার্ট স্টাডি করতে হবে, যতটুকু দরকার আমি বলে দিচ্ছি ততটুকু জায়গা থেকে প্রশ্ন আসবে। আমি সাপোজ তোমাদেরকে বলে দিলাম যে স্যার ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যুদ্ধ হচ্ছে, ইন্ডিয়া এবং চায়নার রিলেশনের কথা, তুমি বলে দিলে স্যার ইন্ডিয়া তো এখন রাফেল নিয়ে এসছে, এবার তো স্যার একদম চায়নাকে মানে বোম ঠোম দিয়ে একদম উড়িয়ে দেবে। পরীক্ষা তোমাকে এটা জিজ্ঞেস করবে যে রাফেল দিয়ে কত কত জায়গায় বোম দেওয়া যাবে, এটা তোমাকে প্রশ্ন আসবে পরীক্ষায়। হ্যাঁ, তোমাকে প্রশ্ন আসতে পারে রাফেলের ম্যানুফ্যাকচারিং নিয়ে প্রশ্ন আসতে পারে, রাফেলের ম্যানুফ্যাকচারিং নিয়ে প্রশ্ন আসতে পারে, রাফেল কোন দেশ থেকে এসছে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, কটা স্লট প্রথমে রাফেলের এসছে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কাউলান ভ্যালি লোকেশন নিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলিকে ক্লিয়ার করে নাও। ঠিক আছে, এই বিষয়গুলিকে ক্লিয়ার করে নিতে হবে। একদমই, এই যে অরিত্র বলেই দিয়েছে উত্তর আমি প্রশ্ন করাতে। ওকে, নেক্সট এবার আমরা দেখে নিব ব্রড সেক্টরস অফ ইকোনমি। এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব অর্থনীতির ব্রড সেক্টরস। আমাদের ব্রড সেক্টরস অফ ইকোনমি কি রয়েছে দেখো। ফার্স্ট অফ অল মনে রাখবে আমাদের অর্থনীতিতে 3 ধরনের সেক্টর আছে, 3 ধরনের সেক্টর আছে। সেই 3 ধরনের সেক্টর কি কি? একটা হয় আমাদের প্রাইমারি সেক্টর, প্রাইমারি সেক্টর। একটা হয় আমাদের কি টার্সিয়ারি সেক্টর, সরি
প্রাইমারি সেক্টর, দেন নাম্বার 2 তে আসে আমাদের সেকেন্ডারি সেক্টর। নাম্বার 2 তে আমাদের কি আসে? সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর। আর নাম্বার 3 তে আসে আমাদের টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর। এই ধরনের তিনটে সেক্টরে আমরা আমাদের অর্থনীতিকে ভাগ করতে পারি। কি কি সেই তিনটে সেক্টর? ফার্স্ট অফ অল প্রাইমারি সেক্টর। প্রাইমারি মানে কি? প্রাইমারি মানে হচ্ছে একদম মাটির সাথে যেটা জড়িত। স্যার মাটির সাথে জড়িত মানে কি? গাছপালা। মাটির সাথে জড়িত মানে যে সেক্টরটা গ্রাউন্ড লেভেলের থেকে আসছে, লাইক এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, এগুলি কি সব এগ্রিকালচারের সাথে জড়িত তো। ফরেস্ট্রি বলো, ফিশিং বলো, এগ্রিকালচার বলো, গ্রাউন্ডের সাথে জড়িত হয়ে আছে তো। মানে দিস সেক্টর ইজ অলসো কল্ড এস র ম্যাটেরিয়াল সেক্টর, যেখান থেকে আমার কাঁচা পণ্য সামগ্রীগুলি যায়। আজকে আমার হরলিক্স হয়েছে, আমি হরলিক্সকে খাচ্ছি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল, আমি বড় একটা 5 স্টার হোটেলে গিয়ে কি অর্ডার করেছি? চিংড়ি মাছের কালিয়া, সাপোজ, হোয়াট এভার, ঠিক আছে, ভেটকি মাছ বা চিতল মাছ আমি অর্ডার করেছি। আরে ভাই, সেই চিতল মাছটা কোথা থেকে গিয়েছে? সেটা তো প্রাইমারি সেক্টর থেকে গিয়েছে। সেটা তো প্রাইমারি সেক্টর থেকে গিয়েছে। রেস্টুরেন্টে নাই, এটা আমার সার্ভিস সেক্টরের মধ্যে পড়ে যাচ্ছে রেস্টুরেন্টটা, কারণ রেস্টুরেন্ট আমাকে সার্ভিস প্রোভাইড করছে। কিন্তু এই মাছটা, যে মাছটা আমি খাচ্ছি, সেটা কোথা থেকে গিয়েছে? সেটা তো প্রাইমারি সেক্টর থেকে গিয়েছে। তাহলে যে সেক্টরটা আমার গ্রাউন্ড রুট লেভেলের সাথে জড়িত বা প্রাইমারি সেক্টরের সাথে জড়িত, সেই সেক্টরটা, যেটাকে আমি র মেটেরিয়াল সেক্টর বলতে পারি, সেই সেক্টরটা হচ্ছে আমার প্রাইমারি সেক্টর। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? বুঝতে পেরেছো? কনসেপ্ট ক্লিয়ার? সন্দীপ ডেফিনেটলি নোটগুলি পাবে ভাই। নোটগুলি কি পাওয়া যাবে এমন? ডেফিনেটলি আমি যে পড়াচ্ছি এটাও সার্ভিস সেক্টর, ডেফিনেটলি। ক্রিস্টাল ক্লিয়ার তো? খনিজ শিল্প ভাই, খনিজ শিল্প আমাদের প্রাইমারি না। হ্যাঁ, আমরা বলতে পারি খনিজ শিল্পটাকে তো আমার এক্সট্রাকশন করতে হবে না। খনিজ শিল্পটাকে তো আমার এক্সট্রাকশন করতে হবে, সেটা প্রাইমারি সেক্টর হয়ে উঠবে না। সেটা আমার কি না, সেটা আমার, সেটার পিছনে আমার প্রচুর পরিমাণে কনস্ট্রাকশন জড়িত হয়ে আছে। কিন্তু এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, এগুলি হচ্ছে আমার প্রাইমারি সেক্টর। এবার যদি আমরা আলোচনা করি আমাদের সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর মানেটা কি? সেকেন্ডারি সেক্টর মানেটা হচ্ছে দ্য সেক্টর হুইচ ইজ কল্ড দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। আজকে তোমরা এখানে যে প্রশ্ন করলে স্যার খনিজ, তাহলে স্যার খনিজ সম্পদটা কি সেক্টর? খনিজ সম্পদটা কি সেক্টর স্যার? খনিজ সম্পদটা কি সেক্টর বলো তো দেখি। কারণ খনিজ, তুমি খনিজ সম্পদটা বের করতে হলে তোমাকে কি করতে হবে? সেখানে তোমাকে ম্যানুফ্যাকচার করতে হবে, বড় বড় মেশিন লাগাতে হবে। দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড দ্য মাইনিং। মাইনিং তো আর আমি ওই জাল মেরে তো আমি সোনা বের করতে পারবো না। মাছের মতো করে জাল ফেললাম আর ওখানে এক গাদা সোনা উঠে চলে আসলো, এটা তো হবে না। তো মাইনিং, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, কনস্ট্রাকশন, বড় বড় বিল্ডিং তৈরি করছে, এই সবকিছু হচ্ছে আমাদের সেকেন্ডারি সেক্টর, মানে যেগুলিকে বলা হয় ম্যানুফ্যাকচারিং সেক্টর। বোঝা গেল? বোঝা গেছে? যেগুলিতে আমাদের মেশিনারি জিনিসপত্র, ধর বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনাল কাজ জড়িত হয়ে আছে। ক্লিয়ার? সায়ন্তনী সাথী, আমি তোমার কমেন্টও দেখতে পাচ্ছি। ম্যানুফ্যাকচারিং সেক্টর মানে হচ্ছে ভাই, তুমি যে মোবাইলটা ইউজ করছো, এই যে তুমি যে মোবাইলটা যে তুমি ইউজ করছো, সেটা কি? সেটা কি প্রাইমারি? সেটা কি আমার চাষ হয়েছে? এটা তো চাষ তো হয়নি, নিশ্চয়ই এটা কনস্ট্রাক্ট করা, এটাকে বানানো হয়েছে, ম্যানুফ্যাকচার করা হয়েছে। তুমি একটা বাইক নিয়ে ঘুরছো, ঠিক আছে, তুমি একটা বাইক নিয়ে ঘুরছো, সেই বাইকটা কি করা হয়েছে? সেই বাইকটা তো ম্যানুফ্যাকচার করা হয়েছে। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে যেখানে আমি জিনিসটাকে প্রোডাকশন করি, আমি যেটাকে ম্যানুফ্যাকচারিং করি, নিজের মতো করে বানিয়ে দেই জিনিসটাকে, ঠিক আছে, ফিনিশ প্রোডাক্ট, একদমই তাই। এবার এখানে একজন বলেছে যে স্যার কয়লা, তাহলে কয়লাটা প্রাইমারি সেক্টর। ভাই কয়লাও প্রাইমারি সেক্টর হবে না। কয়লা কি মাইনিং? কয়লাও তো এক ধরনের মাইনিং এর মধ্যে পড়ে। কয়লা কি আমাদের, তোমরা কথাটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যে কোনো ধরনের মাইনিং, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি তো আমাদের প্রোডাকশন করা হয়, তাই না? বিভিন্ন থার্মাল এনটিপিসি আছে, থার্মাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট আছে, বিভিন্ন আমাদের বিল্ডিং বানানো হচ্ছে কনস্ট্রাকশন করে, 10 তলা 15 তলা, এই সবগুলি হচ্ছে আমার সেকেন্ডারি সেক্টর। প্রাইমারি সেক্টর শুধুমাত্র হচ্ছে আমার এগ্রিকালচার, আমার ফরেস্ট্রি, নিজে নিজে আমাদের বিভিন্ন গাছপালা হয়েছে, সেই গাছপালাগুলি আমি কেটে কেটে নিয়ে এসে সেই গাছপালা দিয়ে আমার বিভিন্ন ওষুধ তৈরি হচ্ছে, বিভিন্ন কিছু পাচ্ছি আমি, ঠিক আছে। ফিশিং, ঠিক আছে, ফিশিং, আমি জল পুকুর করে সেখানে আমি জলের মধ্যে কিছু জিনিস খাইয়ে আমি মাছ পালন করছি, মাছগুলি বাচ্চা দিচ্ছে, আরো মাছ বাড়ছে।
সেগুলি সব হচ্ছে আবার প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি যেটা মেশিনারি জিনিসপত্র অ্যাটাচ হয়ে আছে, মেশিনারি জিনিসপত্র। আর টারশিয়ারি সেক্টর মানেটা হচ্ছে দ্য সেক্টর হুইচ ইজ কল্ড সার্ভিস সেক্টর, বিজনেস। তুমি বিজনেস করছো, এবার তুমি বিজনেস মানে তুমি একটা গালামালের দোকান, মুদির দোকান খুলেছো। তুমি তুমি তোমার কাছে আসলাম, আমি গেলাম, তোমার কাছে আমি 10 টাকা দিলাম, তুমি আমাকে আধা কিলো মুড়ি দিলে। সাপোজ আমি মুড়ির দামটা হয়তো এর থেকেও বেশি, আধা কিলো মুড়ি দিলে মানে কি, তুমি আমাকে সার্ভিস দিলে। কিন্তু কিন্তু তো এই সাপোজ ট্রান্সপোর্ট, তুমি একটা গাড়ি কিনেছো, তুমি একটা গাড়ি কিনেছো, এবার আমি তোমার এই গাড়িতে চড়ে আমি কোথায় যাব, আমি ভিক্টোরিয়া যাব তোমার এই গাড়িতে চড়ে। তুমি আমার তোমার গাড়িতে আমি ওঠার সঙ্গে সঙ্গে তুমি বললে স্যার আপনি আমার স্যার হতে পারেন, কিন্তু স্যার আপনাকে 10 টাকা ভাড়া দিতেই হবে, উপায় নেই স্যার আমারও ব্যবসা। এই যে গাড়িটা যে বানানো হয়েছে সেটা সেকেন্ডারি সেক্টর, কিন্তু তুমি যে গাড়িটাকে কিনে নিয়ে এসে যে সার্ভিসটা দিচ্ছ, দ্যাট ইজ কল দ্য টারশিয়ারি সেক্টর, দ্যাট ইজ কল দ্য টারশিয়ারি সেক্টর। টেলিকমিউনিকেশন, ব্যাংকিং সার্ভিস, পার্সোনাল সার্ভিস, এনিথিং আমি তোমাদেরকে পড়াচ্ছি, দ্যাট ইজ অলসো এন টারশিয়ারি সেক্টর। এই সবগুলি হচ্ছে আমাদের টারশিয়ারি সেক্টর। বোঝা গেছে না এখনো মাথায় ঢুকেনি? বোঝা গেছে? আড্ডা 247 is also tertiary sector. ক্রিস্টাল ক্লিয়ার তো? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার তো? আমি নিজে হাফসিয়ে গেছি, আমি একটু জল খেয়ে নিই, ঠিক আছে? তোমরা এতবার করে জিজ্ঞেস করেছো, আমি পড়াতে পড়াতে হাফসিয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের কাছে আমি আজকে এতটুকুই পড়াবো। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এবার তোমরা আমাকে প্রশ্নের উত্তর করো। সেটা হচ্ছে, এই যে তোমরা তিনটে সেক্টর পড়লে, প্রাইমারি সেক্টর পড়লে, সেকেন্ডারি সেক্টর পড়লে, টারশিয়ারি সেক্টর পড়লে, তোমাদের কাছে প্রশ্ন যেটা অলরেডি এক দুবার প্রশ্ন পরীক্ষায় এসছে, ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন কোন সেক্টরের, বলো দেখি উত্তর। ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বেশি কন্ট্রিবিউশন করে তাহলে কোন সেক্টর? প্রাইমারি প্রাইমারি প্রাইমারি, টারশিয়ারি, সার্ভিস, প্রাইমারি এগ্রিকালচার, প্রাইমারি টারশিয়ারি, সেকেন্ডারি। এবার ঠিক আছে, তোমরা চেষ্টা করেছো অনেকে, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। মনে রাখবে ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বেশি যদি কন্ট্রিবিউশন করে তাহলে সেটা হয় টারশিয়ারি সেক্টর। টারশিয়ারি সেক্টর, রিমেম্বার দ্যাট। টারশিয়ারি সেক্টর ভারতবর্ষের জিডিপিতে সব থেকে বেশি কি করে কন্ট্রিবিউশন করে। মাইনিং, ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন তো জানোই 2 নম্বরের সব থেকে বেশি। আর প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে আর কি বলবো, এগ্রিকালচার, ফরেস্ট্রি, এরা আর কি ট্যাক্স দেবে বা এরা আর কি জিডিপিতে কন্ট্রিবিউশন করবে? সরকার এদেরকে নিজের তরফ থেকে এদের লোন মাফ করে দিয়ে এদেরকে চালায়। কারণ আমাদের ভারতবর্ষে যারা এগ্রিকালচার, ফরেস্ট্রি, যারা ফিশিং এসবের সাথে জড়িত, তারা প্রাধান্য কম পায়, তারা খুব গরিব শ্রেণীর লোকজন হয়। হ্যাঁ, আমি এটা বলছি না যে খেতি করা বা কৃষক, প্রচুর ধনী ধনী খেতিয়ক আছে, কিন্তু সবাই তো তাই বলে না। আজকের ডেটে 2 বিঘা জমিতে আলুর খেতি করেছে, পার কেজি আলু 2 টাকা করে কিনে নিয়ে এসে হিমঘরে রেখে দিচ্ছে, হিমঘরে রেখে দিচ্ছে। এই করে করে সারা ভারতবর্ষের আলু গায়েব। গ্রাউন্ডের থেকে মার্কেটে আলু নেই, মানে মাঠে আলু নেই, মাঠে আলু নেই। আলু কোথায় আছে? আলু আছে হিমঘরে, আলু আছে হিমঘরে। এবার যে কিনে নিয়েছে সে বলছে আমি বের করব না, আমি বের করব না, আমি 2 বছর পরে বের করবো আলু, আমি হিমঘরে রেখে দিয়েছি। এবার মার্কেটে কিনে, মার্কেটে মাঠে আলু নেই, হিমঘরে আলু পড়ে আছে, মার্কেটে আলু শেষ, মার্কেটে আলু শেষ। এবার সে তো মাঠ থেকে তো সে বিক্রি করেছে 2 টাকা দিয়ে, কারণ তার তো যেটা মোটামুটি খরচ, সে তো জিনিসটাকে তো ফালিয়ে রাখলো, কারণ তার এই হিমঘরে রাখার ক্যাপাসিটি নেই। সে যদি এই কাঁচা সামগ্রীগুলিকে ফেলে রেখে দেয় নষ্ট হয়ে যাবে, সে 2 টাকাতে বিক্রি করে দিয়েছে। মার্কেটে এবার এক বস্তা বের করলাম, 1 কেজির দাম নিলাম 20 টাকা। তুমি দেবে না মানে তোমার তো খেতে হবে, তুমি তো নিয়েই যাবে। আরেক কেজি বের করলাম, দিয়ে দাম নিচ্ছি, আমি কেউ বলছে আমি 20 টাকা দেবো, কেউ বলছে আমি 30 টাকা দেবো, আমাকে দাও। তার মানে মার্কেটের প্রাইসটাকে এইভাবে আস্তে আস্তে করে হাইক করা হয়। বোঝা গেছে? তাহলে সব থেকে বেশি কন্ট্রিবিউট কে করে? সব থেকে বেশি কন্ট্রিবিউশন করে ব্ল্যাক মার্কেটিং, একদমই তাই। সব থেকে বেশি কন্ট্রিবিউট কে করে? সব থেকে বেশি কন্ট্রিবিউট করে আমাদের টারশিয়ারি সেক্টর, একদমই তাই। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তো ভাই? ল্যান্ড মাফিয়া, ইয়েস। সবাই বুঝতে পেরেছো তো? তাহলে সবাই
আজকে ফিডব্যাক গুলি দিয়ে দিও। আচ্ছা, এবার অনেকেই বলছে স্যার বুক কি পড়তে হবে? দেখো, অর্থনীতির জন্য তোমাদেরকে আমি কি বই বলবো? তোমাদেরকে আমি বলবো রমেশ সিং পড়ো, রমেশ সিং পড়ো। রমেশ সিং পড়তে যাবে, রমেশ সিং এর সব চ্যাপ্টার পড়ার প্রয়োজনই নেই ডাব্লিউবিসিএস এর জন্য, ইউপিএসসি প্রিপারেশন হয়ে যাবে। যদি কেউ ভেবেছো না আমি ইউপিএসসি দেবো, তাহলে পড়তে পারো। আমি দত্তন সুন্দরমের বই বলবো, দত্ত এবং সুন্দরমের বই বলবো, সেটাও সেম। আমি বলবো হ্যাঁ, বেসিক কনসেপ্ট পড়ার জন্য তোমরা ম্যাকবুক পড়তে পারো, আর বাকি আমি যা তোমাদেরকে নোট দিচ্ছি মোর দেন সাফিসিয়েন্ট। তোমাদের অন্য কোনো বই পড়তে হবে এবং তোমার মনেও করার প্রয়োজন নেই, যা নোট দিচ্ছি মোর দেন সাফিসিয়েন্ট। আর সঞ্জীব বর্মার বই ভুলেও কেউ পড়বে না। সঞ্জীব বর্মার বই তোমাদের জন্য নয়, বেসিক কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। সঞ্জীব বর্মার ইউনিক শিক্ষা পাবলিকেশনের যেটা বই, সেটা যে যে কিনেছো তারা পড়ে দেখো, ঠিক আছে? 1 মাস পড়ার পরে বইটাকে তোমরা রেখে দেবে, আমি এটা তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আমি জানি কোন বই কোন ধরনের, তোমাদের যেটা পরীক্ষা ইম্পর্টেন্ট ততটুকু পড়ে নিলে হলো, ঠিক আছে? হ্যাঁ, তাজমল হোসেন বেসিক কনসেপ্টের জন্য পড়তে পারো। আমি তোমাদেরকে যা দিচ্ছি মোর দেন সাফিসিয়েন্ট, চোখ বন্ধ করে বিলিভ করতে পারো এতটুকু, ঠিক আছে? স্যার লক্ষ্মীকান্ত ভাই পলিটিতে চলে গেল, ঠিক আছে? নিতিন সিংহানিয়ার বইটা আমাকে দেখতে হবে ভাই, নিতিন সিংহানিয়া খুব রিসেন্টলি বের করেছে, রিসেন্টলি এর বইটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তাহলে চলো আজকের মতো এখানে শেষ করছি সেশন। আচ্ছা, এবার একটা কথা, তোমাদের কাছে আমার দুটো ডিমান্ড। একটা হচ্ছে যে সবাই ফিডব্যাকটাকে দেবে, ফিডব্যাকটা সবাই ভালো করে দেবে, ঠিক আছে? ভালো ভালো ফিডব্যাক দেবে, ভালো ভালো ক্লাস করাবো। আরেকটা কথা, আমার টেলিগ্রাম চ্যানেল ডাব্লিউবিসিএস উইথ গৌতম স্যার, ঠিক আছে? পুরোপুরি এটা বসে নাও। শেষ করছি, একটু পরে 5 মিনিট রেস্ট পাবো শুধুমাত্র, তারপরে আমার ক্লাস শুরু হবে নেক্সট আবার। ততক্ষণের জন্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।